নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি সুধা তো বাইরে বেরিয়ে একজন বউকে দেখতে পাচ্ছে, সে বাড়িতে কাজ টাজ করে আর কি। সুধাকে দেখে ঘুমটা টেনে দেয়। সুধা বলছে, আমাকে একটু হেল্প করুন না, এখান থেকে বাইরে বেরোনোর রাস্তাটা আমাকে বলে দিন না। বউটা ঘোমটা টেনে নেয় মুখের মধ্যে, যাতে সুধা চিনতে না পারে। বলছে, এ তো তেজদাদা বাবুর বউ। সুধা বলছে, প্লিজ আমাকে বলুন না। বলতে বলতে সার্থক চলে আসে। বলছে, ধাপ্পা, তুমি এখানে ডানা মেলে উঠতে পারবে, কিন্তু এখান থেকে বেরোতে পারবে না। বলছে, কারণ এই যে দেখতে পাচ্ছ, আরেকজন লোককে দেখিয়ে বলছে, সেও আমারই লোক। এবার তো তোমার আর নিস্তার নেই। এবার সুধাকে ভেতরে নিয়ে যাচ্ছে, আবার সুধা কিছুতেই যাবে না। তখন কি করে, সুধাকে শুনিয়ে ইচ্ছে করে ফোন করছে যে, এই তোর টার্গেটে তেজ আছে না, উড়িয়ে দে। সুধা বলছে, না 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 সার্থক, না, তুমি এটা করতে পারো না, তুমি তেজের কোনো ক্ষতি করতে পারো না। আমি শুনবো তোমার সব কথা, তুমি যা বলবে আমি করব। তখন ফোনে বলছে, ঠিক আছে একটু থেমে যা, বুঝলি, একটু থেমে যা, এভাবে বলছে। সুধাকে বলছে, ঠিক আছে, তুমি আমার কথা শুনবে তো, তাহলে তুমি এক কাজ করো, তুমি আগে যেরকম করতে, নিজের আঁচল দিয়ে আমার জুতোটা পরিষ্কার করিয়ে দাও, মানে মুছে দাও। তখন সুধা বাধ্য হয়ে তাই করে। নিচে বসে সার্থকের পায়ের জুতো আঁচল দিয়ে মুছতে থাকে। মনে মনে বলছে, তুমিও তেজকে চেনো না সার্থক চ্যাটার্জি, ঠিক আমাকে খুঁজে বের করবে আর এখান থেকে আমাকে নিয়ে যাবে, তখন আমি এগুলোর সব হিসেব নেব, তাই বলছে। এদিকে অদিতি, মানে বসু মল্লিক পরিবারে, ওই বাড়িতেই আছে এখন কদিন। তো সেই পরিবারে রাতের বেলা সবাই তো ঘুমোচ্ছে, আর বাইরে কিন্তু পায়চারি করছে, চেষ্টা করছে যে যদি কিছু দামি জিনিসপত্র এখান থেকে সরানো যায় আর নিজের বাড়িতে নিয়ে যাওয়া যায়, সেই টার্গেটেই আছে। তো সেই মতো করে আলমারি খুলছে, সেখানে কিছু দামি বাসনকোসন চকচক করছে পুরো রূপোর মতো একেবারে, আরও কিছু স্ট্যাচুর মতো আরও অনেক জিনিস, যেগুলো দামি জিনিস, সেগুলো নিয়ে ফেলে। এবার বলছে যে, এগুলো তো অনেক দাম মনে হচ্ছে, আমার ঘরে দারুণ মানাবে, না আজকে আর কিছু নেব না, বেশি লোভ ভালো নয়, এখন তো কদিন আছি, আস্তে আস্তে নেওয়া যাবে। এই বলে যখন যাচ্ছে তরিতার সামনে, তরিতা বলছে, কি ব্যাপার অদিতি, তুমি এখানে কি করছো? বলে, কিছু না গো, সুধার চিন্তায় ঘুম আসছিল না, তাই মানে পায়চারি করছে আর কি, আর করব। আঁচল দিয়ে জিনিসপত্রগুলো কিন্তু ঢেকে ফেলেছে, দিয়ে আড়াল করে নিয়েও চলে যায়। তরিতা মনে মনে ভাবছে যে, অদিতি কি সত্যি সত্যি সুধার চিন্তা করছিল, নাকি অন্য কিছু, আঁচলে কিছু একটা আড়াল করলো মনে হলো। আর ওদিকে দেখা যাচ্ছে তেজ, ঝিনুক, সমুদ্র, অফিসার আশুতোষ সবাই মিলে কিন্তু পোস্টার বানিয়েছে সুধার। সেই পোস্টার তেজ দেওয়ালে দেওয়ালে লাগাচ্ছে, ঝিনুকরা সেই পোস্টারের ছবি দেখিয়ে দেখিয়ে সবাইকে জিজ্ঞাসা করছে, কিন্তু কিছুতেই কিছু পাচ্ছে না। ওদিকে সুধাকে সেই ভদ্রমহিলা খাবার দিতে বেরিয়েছে, মানে এসেছে আর কি। সুধা বলছে যে, তুমি তো তেজকে ছোট থেকে মানুষ করেছো গো, তো বসু মল্লিক পরিবারের নুন খেয়েছো, তো তুমি প্লিজ আমাকে বলে দাও না যে এখান থেকে বেরোনোর রাস্তাটা। বলছে, মনে মনে বলছে, আমি যদি বলে দিই তাহলে তো আমার স্বামী সন্তানকে মেরে দেবে বলেছে। হাত জোর করে কাঁদতে কাঁদতে বলছে, না বৌমণি, দেওয়ালেরও কান আছে, বিশ্বাস করো আমি কিচ্ছু বলতে পারবো না, এরা মোটেও ভালো লোক নয়। এই বলে কাঁদতে কাঁদতে চলে যায়। ওদিকে তেজরা কিন্তু শত চেষ্টা করেও কোনো খোঁজই পাচ্ছে না সুধার। আর এদিকে দেখা যাচ্ছে যে বসু মল্লিক বাড়িতে অদিতি আর অদিতির শাশুড়ি, মানে সুধার জেঠিমা, একবারে রাক্ষসগুলোর মতো মানে খাবার খেয়ে যাচ্ছে, মানে খাওয়ার মুখে নিয়ে হাউ হাউ করে কথা বলছে, খাওয়ার মুখে নিয়ে হাউ হাউ করে খাচ্ছে, যেন কোনো জন্মে খাবার খেতে পায়নি। একদম ওরা দিয়েই যাচ্ছে, ওরা নিয়ে খেয়েই যাচ্ছে, ওদিকে কারোর মুখে কিন্তু খাবার উঠছে না। মানে তরিতা, জ্যোৎস্না এরা বলা বলি করছে, এরা কি গো, আমাদের গলা দিয়ে খাওয়ার নামছে না, আর এরা তো দেখি দিব্যি খেয়ে যাচ্ছে। অদিতি বলছে, আলুর দমটা তার একটু ঝাল হলে ভালো হতো। আর ওদিকে ওর জেঠিমা লুচির পর লুচি চেয়ে যাচ্ছে, মানে একটা বিশ্রী ব্যাপার। ওখানে ডলিও খারাপ লাগছে, আর বিচ্ছু বসে আছে, বিচ্ছুরও খারাপ লাগছে। বিচ্ছু প্রচণ্ড রেগে যায়, তোমরা কি গো, এখানে মানে কারোর গলা দিয়ে খাওয়ার নামছে না, আর তোমাদেরকে এখানে দেখে মনে হচ্ছে উৎসব লেগেছে, পাত পেরে খেতে এসেছো এখানে। বলছে, তো কি করবো রে, দেখ কেউ চলে গেছে বলে কি খাবার খেতে নেই। অদিতি বলছে, হ্যাঁ, এখন তো আমাদেরকে স্ট্রং থাকতে হবে, ভালো মন্দ খেতে হবে, না হলে আমরা খুঁজে বের করবো কি করে, মানে এরকমভাবে বলছে। তারপর বলছে, তোমরাও খেতে বসো, তোমরাও খেয়ে নাও। তরিতা বলছে, না, আমরা খাবো কি করে, আর তো খাবার বেঁচে নেই, সব তো আপনারাই খেয়ে ফেলেছেন, এভাবে বলছে, মনের রাগেই বলছে। তখন অদিতি বলছে, কি আমাদেরকে খাওয়ার খোঁটা দিচ্ছ, আমরা কোথায় আরও এখানে বিপদে থাকতে এলাম। জেঠিমাও বলছে, আমরা কোথায় আরও বিপদে থাকতে এলাম, নাহলে আমাদের বাড়িতে কোনো খাওয়ার অভাব নেই, দুটো বললে চারটে দেবো আমরা।
মানে বলে যাচ্ছে, অথচ মুখটা কিন্তু চলছে, পাত থেকে নিয়ে নিয়ে মুখের মধ্যে ঢোকাতেই আছে খাবার। আর এরকমভাবে চিৎকার করে সেখান থেকে কিন্তু চলে যায়। তেজের মা বলছে, এটা কেন বলতে গেলে তরিতা? তখন বিচ্ছু বলছে, একদম ঠিক কথা বলেছে। জ্যোৎস্না বলছে যে ওদিকে মানে তেজ দুদিন ধরে বাড়ি ফেরেনি, সুধাকে পাওয়া যাচ্ছে না বলে ঠাম্মিও কিছু মুখে তুলছে না। ডলি বলছে, দিদি শোন, তুই এই অবস্থায় খালি পেটে থাকিস না, প্লিজ কিছু মুখে দে। জ্যোৎস্না বলছে, না, ভাই না এলে আমি কিছু খেতে পারবো না। তরিতা বলছে, দাদা ভাইয়েরও তো খাওয়া খুব দরকার, এই তো সবে হসপিটাল থেকে ফিরেছে। জ্যোৎস্না বলছে, তুমি এক কাজ করো তো, খাবারগুলো একটা টিফিন বক্সে প্যাক করে দাও, আমি দিয়ে আসছি। বলছে, ঠিক আছে। ওদিকে তেজের মা সুধার জন্য প্রার্থনা করছে, হে গজানন, যে করেই হোক সুধাকে বাড়ি ফিরিয়ে দাও। এদিকে সুধার ঘরে সেই ভদ্রমহিলা গায়ে হলুদ নিয়ে এসেছে। বলছে, এই যে এটা গায়ে হলুদ তোমার জন্য থাকলো। তখন সেখানে তুহিনাও আসে, বলে, এই যে সুধা, গায়ে হলুদ, সার্থকের গায়ে হলুদ, এই সপ্তাহ আবার এ স্ত্রীর কাজ, তাই ওই মহিলাকে বলছে সুধার গায়ে লাগিয়ে দিতে। সুধা তখন তুহিনাকে বলছে, হ্যাঁ ঠিকই বলেছ, এসব এ স্ত্রীর কাজ, তোমার তো আর এই যে জন্মে এ স্ত্রী হওয়া হলো না। বলে, একদম ফালতু কথা বলবে না। বলে, হ্যাঁ আমি ঠিক কথাই বলছি, সার্থক তো তোমাকে ফিজিক্যালি মেন্টালি শুধুমাত্র ইউজ করেছে, আর তোমাকে সারা জীবনও কোনো স্বীকৃতি দেবে না, কারণ সার্থক তো আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করার জন্য উন্মাদ। সার্থক আমাকে বিয়ে করার জন্য উন্মাদ, তাই দেখো ওর গায়ে ছোঁয়ানো হলুদ আমার জন্য পাঠিয়েছে, তোমার কপালে তো এইসব নেই। এইভাবে কিন্তু অনেক রকমভাবে তাকে মেন্টাল টর্চার করছে সুধা। আর তখন তুহিনা কি করে, খুব দম্ভ না তোমার, খুব দম্ভ, এই দেখো এই হলুদ তোমাকে আমি লাগাতে দেবো না, এই দেখো আমি লাগাচ্ছি, এই বলে হলুদটা নিজেই মাখে আর বলে, এই হলুদ কিছুতেই তোমার গায়ে আমি লাগাতে দিব না। এবার সুধা মনে মনে বলছে, এটাই তো আমি চেয়েছিলাম। তারপরে আবারও বলছে, যতই তুমি গায়ে হলুদ লাগিয়ে নাও, বিয়েটা তো তোমার হবে না, বিয়েটা তো আমার সাথেই হবে। তারপর তারপর কি করবে সার্থক? তোমাকে জাস্ট ছুঁড়ে ফেলে দেবে, জাস্ট ছুঁড়ে ফেলে দেবে। তখন তুহিনা বলছে, শোনো, সার্থক আমাকে ভালোবাসে, বুঝতে পেরেছ? তোমাকে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করছে, ঠিক আছে? এই বলে ঘর থেকে বেরিয়ে চলে যায়। আর সেই মহিলা সুধাকে বলছে যে, বৌমণি তুমি এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। সুধা তো তখন নিজের বিয়ের কথাগুলো ভাবছে। এবার সুধা কিন্তু সার্থক আর তুহিনার চোখের আড়ালে একটা মানে চাকু আর কি ছড়িয়ে রেখেছিল আড়াল করে, আর বলছে যে এই ছুরিটা ঠিক সময় মতো আমি ইউজ করতে জানি। বলছে, সুধাময়ী বসু মল্লিক একমাত্র তেজ বসু মল্লিকের, আর কারণ নয়। এদিকে সরলাদি মানে সেই বউ আর কি, সেই ভদ্রমহিলা বলছে যে, আমি বসু মল্লিক পরিবারের নুন খেয়েছি এতদিন ধরে, তো আমি আমার প্রাণের ভয়ে মালিক পক্ষের সাথে বেইমানি করতে পারবো না, আমাকে তেজ বসু মানে তেজ দাদাবাবুকে খবর দিতেই হবে বিয়েটা হওয়ার আগে। এই বলে কিন্তু ফোন করছে। তখন যখনই ফোনটা করে কানে নিয়েছে, ফোনটা ধরে, তখনই সার্থক এসে ফোনটা কাড়িয়ে নিচ্ছে। এই যে সরলাদি, এটা কি করছো তুমি? এবার তো সরলাদি ভয় পেয়ে গেছে। বলছে, না না, তেমন তেমন কাউকে ফোন করছিলাম না। বলছে, নুনের দাম শোধ করছিলে তাই তো? সার্থক বলছে। এবার সরলাদিকে ভয় দেখাচ্ছে। আচ্ছা, তুমি নিজের প্রাণের চিন্তা নাই বা করতে পারো, তোমার ঘরে তো একটা বাচ্চা মেয়ে আছে, আর বাচ্চা নয়, তার তো 18 বছর বয়স, আর সে ঘরে একা থাকে, যদি তার কিছু হয়ে যায়। ভয়ে তখন সার্থকের পায়ে পড়ে বলছে, না 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 না, ওকে কিছু করবেন না, আমার মেয়েটাকে কিছু করবেন না। বলছে, তাহলে কি করতে হবে? মুখটা বন্ধ রাখতে হবে। সরলাদি ভয় পেয়ে আবার চুপ করে যায়। ওদিকে অফিসের আশুতোষরা নস্কর তলাতে তো কিছু পেল না, এবার আরও কিছু জায়গার নাম বলছে যে সেই সব জায়গাতে খুঁজতে হবে। তার মধ্যে একটা জায়গার নাম হচ্ছে ঈশ্বরীতলা। বলছে, ঈশ্বরীতলা? ওখানে তো আমাদের দেশের বাড়ি। ঝিনুক বলছে, হ্যাঁ অফিসার, আমরা ওখানে গিয়েছিলাম কিছুদিন আগে। তেজ বলছে, কিছুক্ষণ আগে ওখানকার কেয়ারটেকার আমাকে ফোনও করেছিল, কিন্তু ধরার আগে ফোনটা কেটে গেল। তখন বলছে যে, কল ব্যাক করুন তো। তেজ কল ব্যাক করে দেখে ফোনটা সুইচ অফ। এবার বলছে, আমাদেরকে ঈশ্বরীতলাতেই গিয়ে দেখতে হবে। এদিকে সুধা কিন্তু বউয়ের বেশে সেজে গেছে আর হাতে চাকুটা নিয়েছে, এবার তার খেলা দেখানোর জন্যে। সুধা তো বলছে যে, আমি এর শেষ দেখেই ছাড়বো। তখন কিন্তু সার্থক ঢুকেছে ঘরের মধ্যে। সুধাকে সাজ অবস্থায় দেখে বলছে, তোমাকে এই সাজে দেখবো বলেই তো এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। আর সুধা কিন্তু চাকুটাকে আড়াল করছে। বলছে, আজ আমার ইচ্ছে পূরণের দিন, সুধাময়ী ওয়েটস, সার্থক চ্যাটার্জি। এরপরে সুধা রাগ দেখালে বলছে, তোমার এই রাগ, এই জেদ আমাকে তোমার প্রতি আরও আকৃষ্ট করে তুলছে। আর এই অ্যাটিটিউডের জন্য ভালোবাসে আমার একেবারে মাথা পাগল হয়ে যাচ্ছে। সুধা বলছে, কেন? এই সুধাময়ীকে তো তোমার একদিন নোংরা, বিলো স্ট্যান্ডার্ড বলে মনে হতো, তুমি ওর হাত ধরা তো দূর, ওকে কোনোদিনও ছুঁয়েও দেখোনি। তো বলছে, ঠিক, একদম কারেক্ট, কিন্তু সেই সুধা আর আজকে সুধার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। সুধা বলছে, তাই তুমি এই সুধাময়ীর জন্য সব কিছু করতে পারো? সুধা বলছে, কিচ্ছু করতে পারবে না তুমি। এই সুধাময়ী শুধুমাত্র তেজ বসু মল্লিকের ছিল, আর তারই থাকবে। আমি বেঁচে থাকতে এই সুধাময়ী তোমার কোনোদিনও হবে না, কখনো না। বলে, কেন? কে আটকাবে তোমাকে? তুমি একটা খাঁচার মধ্যে আছো, এখানে তোমাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসবে না। পরে সার্থক বলছে, বিয়েটা এখনই হবে, এই মুহূর্তে। সুধা বলছে, না, আমি কিছুতেই বিয়ে করব না। সার্থক বলছে, বিয়ে তো তোমাকে করতেই হবে। সুধা বলছে, তুমি যদি আমাকে জোর করো
তাহলে কিন্তু বলে কি করবে কি, সুধা তখন চাকুটা বের করে সার্থকের দিকে ধরে, বলছে আমি তোমাকে শেষ করে দেবো। সার্থক তো ভয় পেয়ে যায়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।